বেঁচে থাকলে আজ আমার বয়স হতো 129 আর তোমার হতো 115, এমিলি। হ্যাঁ, তোমায় যখন প্রথম দেখি তখন তুমি 37 আর আমি 23। আমার চোখে আজও সেই তুমি বসে আছো, স্থির, অবিচল। আমারও তাই। আমি তখন ভিয়েনায় চিঠিপত্র লেখালেখির জন্য দরকার পড়ল একজন সহকারী বা আপ্তসচিবের। সেই সূত্রেই তো তোমাকে পাওয়া, আলাপ আর বিস্তার। আমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমার চিঠি তো ছিল আমার সম্বল। বাঘিনী, আহা, কতদিন পরে এ নামে ডাকলে। ডাকার সুযোগ জীবনে আর কতবার পেলাম বলো? আমার জীবনই তো এক চলমান যুদ্ধক্ষেত্র। তোমার জীবন এক রূপকথা সুভাষ, আমি ধন্য তার এক অংশ হতে পেরে। হ্যাঁ বাঘিনী, আমার জীবন ছিল দেশমাতৃকার স্বাধীনতার জন্য বলি প্রদত্ত। আমি তার জন্য যে কোনো বলিদান দিতে, যা কিছু শ্রম দিতে প্রস্তুত ছিলাম। আমি নিজে রূপকথা হতে চাইনি। আমি ভারতবর্ষকে স্বাধীন দেখার জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত ছিলাম। তার জন্য আমি, এমনকি তোমারও অনিতার প্রতিও করে যেতে পারিনি আমার উচিত কর্তব্য। আমি তা জানি সুভাষ। আমি আমরণ তোমাকে শ্রদ্ধা করে এসেছি, আঁকড়ে থেকেছি তোমার সব চিঠি। তোমার যত চিঠি আমার কাছে ছিল, মিলনের ক্ষণ ছিল তারও চেয়ে কম। মানুষ মিলন বলতে বোঝে হয়তো কাম, এ কথা সেই অর্থে বললাম। নইলে তোমার সঙ্গে আমার মিলন তো মনে হয় যুগ যুগান্তরের। ধীরে ধীরে আমরা কাছে এসেছিলাম। তোমার মনে পড়ে, বিবাহ প্রস্তাব কিন্তু আমিই দিয়েছিলাম। হ্যাঁ, আমার যে সম্মতি দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না প্রিয়। দ্য ইনডমিটেবল নেতাজি সুভাষচন্দ্র বোস, দ্য গ্রেটেস্ট এনিমি অফ ব্রিটিশ এম্পায়ার, তুমি কাছে থাকো, দূরে থাকো, তুমি আমার সুভাষ। তুমি সবার আগে ভারতবর্ষের, তারপরেই তুমি আমার সুভাষ। এ অহংকার আমি রাখবো কোথায় আমার সর্বস্বে ছাড়া? বাঘিনী আমার, সেই এমিলি সেঙ্কেল থেকে কি করে যে আমার বাঘিনী হয়ে রয়ে গেলে, সয়ে গেলে এতগুলো বছর। ভালোবাসার শক্তিতে আর তোমার প্রতি অগাধ বিশ্বাসে। সত্যি। আচ্ছা, তোমার মনে পড়ে প্রথম চিঠিতে আমি কি লিখেছিলাম? স্পষ্ট মনে আছে আমার। 30 নভেম্বর 1934 তুমি ভিয়েনা থেকে রোমে যাওয়ার পথে সে চিঠি লিখেছিলে। তুমি তোমার চারপাশের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্যের কথা লিখেছিলে। লিখেছিলে, যতক্ষণ না ভারতে পৌঁছতে পারি ততক্ষণ হয়তো তোমাকে আর চিঠি লিখতে পারবো না। আমি একজন খারাপ সংবাদদাতা হতে পারি, কিন্তু মনে হয় খারাপ মানুষ নই। তারপর আমি তোমাকে এই চিঠিটা এয়ারমেইলের মাধ্যমে পাঠাচ্ছি। এ কথা কাউকে জানিও না। আমি আর অন্য কাউকে এয়ারমেইলে চিঠি লিখি না। ঠিক। দেশে ফিরে যেতে যেতে তুমি কিন্তু এয়ারমেইলে আরও কয়েকবার আমাকে চিঠি ও শর্ট নোট পাঠিয়েছিলে ভেনিস, এথেন্স, কায়রো থেকে। দেশে ফিরে 7ই ডিসেম্বরে জানালে তোমার পিতৃবিয়োগের কথা। হ্যাঁ, চিঠিই তো ছিল সংযোগের একমাত্র উপায়। গৃহবন্দী হওয়ার আগেও তুমি জানিয়েছিলে, লিখেছিলে। এরপর তোমাকে আর চিঠি লিখতে পারবো কিনা আমি জানি না। ব্রিটিশ পুলিশ আমাকে নজরবন্দি করেছে। আমি এখন নিজের বাড়িতে একজন বন্দির মতো জীবন কাটাচ্ছি। যদি আমি তোমাকে আর চিঠি না লিখতে পারি তবে ভুল বুঝো না। তবু পেরেছিলাম সেই জাল ছিঁড়তে।
সে এক রূপকথার মহানিষ্ক্রমণ। তবু তোমার সঙ্গে থাকা হলো না বেশি দিন। কি করে হবে সুভাষ? তুমি তো দেশমাতৃকাকে স্বাধীন করার জন্য ছুটে বেরিয়েছ সমানে। অনিতার জন্মের কিছুদিন পরেই তুমি বেরিয়ে পড়লে। হ্যাঁ, অনিতা জন্মালো 42-এর নভেম্বরে, আর আমি বার্লিনের পথে বেরিয়ে পড়লাম 43-এর ফেব্রুয়ারিতে। সেই শেষ তোমার সঙ্গে দেখা আমার। এরপর আমি ব্যস্ত হয়ে পড়লাম আজাদ হিন্দ ফৌজ নিয়ে। তখন অনেক কাজ। সিঙ্গাপুরে পৌঁছলাম 43-এর 2রা জুলাই। দেখা হলো ক্যাপ্টেন লক্ষ্মীর সঙ্গে। ওই মেয়েটি প্রথম এগিয়ে এলো জানো। আমি তো স্বামী বিবেকানন্দের ভাবধারায় গড়ে তুলেছি নিজেকে। লক্ষ্মীকে দেখে আমার মনে হয়েছিল আমি যেন ভগিনী নিবেদিতার মূর্ত সংগ্রামী রূপ দেখছি। আবার শেষ চিঠিটার কথা তোমার মনে আছে? থাকবে না? তুমি লিখেছিলে, প্রাণে বেঁচে নাও থাকতে পারি, তোমাকে আর নাও দেখা দিতে পারি, ফাঁসি হতে পারে বা গুলি খেতে পারি, তবুও জানবে তুমি আমার হৃদয়ে রয়েছ। এই জন্মে না হলেও পরের জন্মে আমরা একসাথে থাকব। কিন্তু তুমি একবারও ভারতে গেলে না কেন বাঘিনী? আমার বাঘ ছিল না যে। সুভাষহীন স্বাধীন ভারত কি আদৌ স্বাধীন? কোন স্বাধীন ভারতবর্ষে যেতাম আমি, যেখানে আমার সুভাষ নেই, তার স্বপ্নের রূপায়ণ নেই, ব্যক্তিগত স্বার্থের হিসাবে ডুবে যাওয়া দেশপ্রেম, নৈরাজ্য, নৈরাশ্য, দুর্নীতিময় এই দেশ তো আমার সুভাষের নয়। সেখানে আমি যাব কি করতে? ধন্য তুমি এমিলি সেঙ্কেল। কি কঠিন জীবন তুমি কাটালে শুধু আমায় ভালোবেসে। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের এই অধ্যায়টি অপঠিতই থেকে গেল অধিকাংশের আরো অনেক অনেক গল্পের মতো। আমাদের রইল এক চিঠির সংসার। দেখো সুভাষ, আমাদের প্রথম যৌথ ভ্রমণের সেই ঝলমলে সকালটির রোদ্দুরের মতো সেই চিঠির অক্ষরগুলো জড়িয়ে ধরছে আমাদের। দেখো দেখো বাঘিনী, ওই সময়ের ঝর্ণাধারা আমাদের নিয়ে যাচ্ছে জন্মান্তরে। তুমি তুমি একবার আমার সঙ্গে প্রার্থনায় যুক্ত হও। বলো বলো, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমি আমি আরেকবার সমস্ত পীড়িতদের ডেকে বলি, দিল্লি চলো। বলি, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। ফ্রিডম, ফ্রিডম, ফ্রিডম ফ্রম all sufferings.